রূপ আমার গয়না নেবে না। গিনি সরে যাও। আমার গয়না নেবে না। রূপ আমি কিন্তু তোমাকে মারব। গিনি সরে যাও। গুড মর্নিং। গুড মর্নিং। ছোট, মাথার উপর থেকে একটা বিরাট কাজ নেমে গেল। বাপরে, কাল যখন ওদের ওখানে গিয়েছি আমার যে কি আনন্দ হয়েছে তোকে কি বলবো। তো মনে আছে ওই কোণে দাঁড়িয়ে গিনি আর রূপ গুজগুজ করছিল নিজেদের মধ্যে, কিরকম সো সুইট। থাক না দিদি ভাই, আমরা নাই বললাম। কথায় বলে না যে মায়েদের নজর লেগে যায়। একটু চুপ কর তো, যত সব আজে বাজে কথা। মায়ের নজর সব সময় ভালো হয়, তাতে কিচ্ছু খারাপ হয় না। হ্যাঁ, বৌদির এই কথাটাই কিন্তু আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। বাবা ভাস্কর, তুমিও যে দেখি শ্বশুর হয়ে গেলে। হ্যাঁ, তো এবার একটু সিরিয়াস হও। নো চান্স বৌদি, আর হবে না আমার দ্বারা। জানিস ছোট, আমার না কাল থেকে মনে হচ্ছে আমি বোধহয় অনেকটা বুড়ো হয়ে গেছি। দেখ, মেয়ে নিজের সংসারে চলে গেল, ছেলেও দুদিন পরে নিজের সংসারে ঢুকে যাবে। সে কি, নীল তো একবার সংসার করেছে, বলতে পারো আবার সে সংসারে ঢুকবে, কিন্তু প্রথমবার সংসার করবে সেটা বলো না। মেঘের সঙ্গে বিয়েটাকে আমি কোনো বিয়ে বলে মনেই করি না। আর তাছাড়া ওটাকে সংসার করাও বলে না। নিত্য অশান্তি, বাপের বাড়ি চলে যাওয়া, ওটাকে তুমি সংসার করা বলো? তোমার আমার ভাবনা কখনো মিলবে না, কাজে এই নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। না না, কথাটা যখন তুলেছো তখন আলোচনা করব না বললে তো হবে না। মতে না মিললে আলোচনা হবে না, তা কেন? তোমার মতটা কি? ওটা খুব একটা সুস্থ সংসার ছিল নীলের, লাইফে যেটাকে সেটেল করা বলে সেটাও করেছিল। আমার মত শুনতে চেয়েও না মীনাক্ষী, তোমার ভালো লাগবে না। না না, বলো, আমি শুনতে চাই। বলতে তো তোমাকে হবেই ত্রিদীপ। তাহলে শোনো, আমার মতে নীল আর মেঘকে তাদের জীবনে সেটেল হওয়ার সময়টাই দেওয়া হয়নি। অতিরিক্ত রকমের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ওদের সেটেলড হতে দেয়নি। আর একটু ডিটেলে বলো শুনি। যদি এই নিয়ে আরো ডিটেলে আলোচনা করতে চাও, যদি খোলা মন নিয়ে অন্য মত অ্যাকসেপ্ট করার মেন্টালিটি নিয়ে আলোচনা করতে পারো, তবে আলোচনা হবে। তবে সেটা এখন হসপিটাল যাওয়ার সময় তোমার আমার দুজনে। তুমি কিন্তু আমাকে অ্যাকিউজ করলে ত্রিদীপ। একা তোমাকে নয়, আমাদের সকলকে। আমি, তুমি, ভাস্কর, সেজুতি, গিনি, মিনি, সবাই। দাদা, আপনি এটা কি বলছেন? মানে আমরা কেন, কখন, কিভাবে, সে আলোচনা পরে হবে। এখন থাক। এই সেজুতি, মিনি এখনো নামেনি? মিনি? না, কেন? না এমনি, মানে ওই গিনির সঙ্গে ওর সকাল থেকে কোনো কথা হয়েছে কিনা এটাই। আমি ফোন করেছিলাম, ও নট রিচেবল বললো। নট রিচেবল? লাল, নট রিচেবল কেন বললো রে? এমনি নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, এই দেখো টেনশন মাস্টার, আপনি টেনশন শুরু। আরে বাবা, নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে, নট রিচেবল ওই জন্য বলছে। বলছে যে শোনো না, তুমি একবার ফোন করো না মেয়েটাকে। কোনো দরকার নেই, কাল অনেক ধকল গেছে, দুজনে দেরি অবধি ঘুমোচ্ছে। আচ্ছা, আমি চললাম। কি ব্যাপার মা, এত সিরিয়াস কেন? আজকে তুমি বাবার আগে রেডি হয়ে বসে আছো? না, সকাল সকাল তোমার বাবার কাছ থেকে খুব সুন্দর কমপ্লিমেন্ট পেলাম কি না, আমি নাকি তোমার আর মেঘের সংসারে ব্যাড ইনফ্লুয়েন্স হয়ে ঢুকে তোমাদের সংসার ভেঙে দিয়েছি। আচ্ছা, এই আলোচনাগুলো এখনো কেন হয় বলো তো? বাবা, আমার আর মেঘের মধ্যে যদি কোনো কম্প্যাটেবিলিটি থাকতো তাহলে কোনো ব্যাড ইনফ্লুয়েন্স কিছু করতে পারতো না, ছিল না। তাই তুমি যেদিকে যাচ্ছ সেদিকে কম্প্যাটেবিলিটি আছে কিনা দেখে তারপরে এগিয়ে আমি এগোলাম।
পরে একটু বেলায় ফোন করিস, বুঝলি? এক্ষুনি ফোন করার দরকার নেই। ভাইবো, মাথা ঠান্ডা করো। সকাল সকাল মাথা গরম করার কোনো দরকার নেই, সারাদিন খারাপ যাবে। করলাম। এই লাল, তুই গিনিকে কখন ফোন করেছিস? মিনিট 15 আগে। মিনি, মিনি, বল। তোর সাথে গিনির কথা হয়েছে? না, ফোন লাগছে না। কেন, কিছু হয়েছে? তুই একবার রূপকে ফোন করতো। আমি পারবো না, তোমরা করো না। সব বাবা, তো রূপকে ফোন করতে অসুবিধা কোথায়? আমার ঘুম পাচ্ছে, আমি পরে উঠবো। আমার ভয় করছে এবার। কেন গিনির ফোন কাজ করছে না? গিনি, রূপঙ্কর ছেলেটা ভালো নয়, ওর যথেষ্ট বদনাম আমাদের পাড়ায় আছে। ও একটা ভীষণ রকমভাবে ওম্যানাইজড, একজন লেচারাস। রূপঙ্কর আমাকে নিত্য উত্তক্ত করার জন্য আমার এই হাতে চড় খেয়েছিল। এই লোকটা খালি ঘরের সুযোগ নিয়ে আমাকে আমাকে মলেস্ট করেছে। মেঘ এই বাড়িতে দাঁড়িয়ে রূপের সম্পর্কে যা যা বলেছে সবটা বর্ণে বর্ণে সত্যি। ময়ূরী আজকে স্বীকার করেছে ও রূপের সম্পর্কে যা যা বলেছে সেটা বানিয়ে বানিয়ে বলেছে, মিথ্যে কথা বলেছে। ও বলেছিল তো যে রূপ খুব ভালো ছেলে, আসলে রূপ মেয়েদেরকে ব্যবহার করে। তাহলে কি মেঘের বলা সব কটা কথা সত্যি ছিল? মেঘই একমাত্র সত্যিটা বলে আমাকে বাঁচাতে চাইছিল। কিন্তু ময়ূরীদের কি স্বার্থ? আমার সর্বনাশ করে তার তো কোনো লাভ নেই। সে কেন এমন করবে? না, আমার সর্বনাশ আমি নিজে করেছি, নিজে। কাউকে কোনো দোষ তো দেওয়ার নেই আমার। এখন এই সমস্ত সর্বনাশ নিয়ে সারা জীবন চলতে হবে আমাকে। কারোর কাছে গিয়ে বলতে পারবো না আমি বলছিলাম, পুরোপুরি বলছিলাম। আমি গর্ব করেছি সকলের কাছে রূপকে নিয়ে, আর আজ কি করে তাদের কাছে কি বলবো? আমি রূপকে চিনতে ভুল করেছি, আমি ভুল করেছি। রূপের ফোনও তো সুইচড অফ। সুইচড অফ বলছে? কি গো, কি হলো? কোনো গন্ডগোল বিপদ আপদ কিছু হয়নি তো ওখানে? কি মুশকিল, কি গন্ডগোল বিপদ আপদ হবে? তুমি এদিকে এসো তো, আমার সঙ্গে এসো। এদিকে এসো, আমার সঙ্গে এসো। কি কথা আছে, হয়েছে? এটা কি? কথা আছে, কথা আছে। এদিকে আরে এসো। বাবা, কি 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 হয়েছে বলবে তো? কি শুরু করেছো তুমি? এত প্যানিক করার কি আছে? করবো না। সকাল থেকে মেয়েটার কোনো সারা শব্দ নিয়ে আর তুমি বলছো? আরে বাবা, কাল তো ওদের ফুলসজ্জা ছিল নাকি? হ্যাঁ, ভুলে গেলে? ভুলে গেলে তুমি নিজের ফুলসজ্জার কথাটা ভুলে গেলে? করো না। চুপ করবো কি? হ্যাঁ, তুমি না, তুমি তুমি তো একটা অদ্ভুত। তুমি না বাবা। আরে তুমি তোমাকে বলতে বাধ্য করছো। আর এরাও হয়েছে তেমনি। নীল, যা তুই বেরিয়ে পড়। চিন্তার কিছু নেই, ও গিনি ঠিক সময় মতন ফোন করবে। হ্যাঁ ঠিক আছে, আমি বেরোচ্ছি। গিনি ফোন করলে আমাকে একটু জানিয়ে দিও। অবশ্যই অবশ্যই। টাটা। গিনি, এইভাবে বসে আছো কেন? গিনি, এসো, ওঠো, ওঠো। আস্তে। বসো।
কিনি তুমি কি বাড়িতে ফোন করেছিলে? তুমি বাড়ির লোককে সব জানিয়েছো নাকি? গিনি আমি কিন্তু তোমাকে বলতে মানা করেছি। আমার কোনো ফোন নেই আন্টি, আপনার ছেলে ভেঙে দিয়েছে। এইভাবে বসে থেকে লাভ কি গিনি? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। আমার গয়নাগুলো কি আপনার কাছে? গয়না? হ্যাঁ গয়না, আমার গয়না। আমার বাড়ি থেকে যে গয়নাগুলো আমাকে দেওয়া হয়েছিল সেই গয়নাগুলো রূপ আপনাকে দেয়নি। আপনাদের বাড়িতে তো নিয়ম আছে, সমস্ত গয়না শাশুড়ির কাছে থাকে। হ্যাঁ আমার কাছে তো আছে। এসে দেখেছো আমি একদম, আমার ছেলেটা না মানে কি বলবো, ধরে আনতে বললে বেঁধে আনে। রোজকার পরার গয়নাগুলো খুলিয়ে নিয়েছে তোমাকে দিয়ে। না খোলাইনি, জোর করে খুলে নিয়েছে আমার গয়নাগুলো আপনার ছেলে। আমি বারণ করা সত্ত্বেও আমার গয়নাগুলো আমার গা থেকে ও জোর করে খুলে নিয়েছে। শোনো গিনি, তোমাকে আমি একটা কথা বলি। দেখো কথায় কথায় রূপের নামে আমার কাছে নালিশ করে না কোনো লাভ হবে না। ও যখন তোমাকে বললোই যে এটা একটা নিয়ম আছে, তখন তো তুমি নিজেই গয়নাগুলো খুলে দিতে পারতে, তাই না? আন্টি তার আগেই ও গয়না সরাতে শুরু করেছিল। আমি তো বলেছি রূপের নামে কোনো কমপ্লেন না। এভাবে কতক্ষণ বসে থাকবে গিনি? যতক্ষণ না আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি রূপ আমার সাথে এরকম কেন করলো। আমি তোর কোনো ক্ষতি করিনি। আচ্ছা এই ধরনের ছেলে মানুষই করে কি লাভ হবে বলো তো? ওঠো গিনি, ওঠো। দেখো গিনি, আমি জানি যে তোমার সঙ্গে রূপের প্রথম এনকাউন্টারটা ভালো হয়নি, সবটাই বুঝতে পারি, কিন্তু এইভাবে বসে থাকাটা তো কোনো সলিউশন নয়, বলো? দেখো গিনি, তোমাকে আমি একটা কথা বলতে চাই, কনফেস করছি, বলতে পারো। তুমি যখন ওর স্ত্রী হয়ে ওর জীবনে এসেছো, তখন তোমার কথাটা জানার দরকার। আর ওই যে আমি বললাম না, একমাত্র তুমিই পারবে ওকে ঠিক পথে নিয়ে আসতে। আসলে কি জানো তো কিনি, রূপের মধ্যে না দুটো সত্তা আছে। ও একবার ড্রিঙ্ক করলে না একেবারে অন্য মানুষ হয়ে যায়, আর সেই মানুষটাকে আমিও ভয় পাই। কথাটা আমাকে আগে বলেননি কেন? গিনি, তুমি তো আমাকে অনেক প্রশ্ন করলে, এবার আমি তোমাকে একটা কথা বলি। আচ্ছা তুমি তো রূপকে অনেক দিন ধরে দেখছো, তোমার কিরকম মনে হয় রূপকে? রূপ যথেষ্ট ভালো ছেলে, যথেষ্ট রেসপন্সিবল ছেলে। সেগুলো সবই তো এখন আমার অভিনয় বলে মনে হচ্ছে। হ্যাঁ হতে পারে, অভিনয় হতে পারে গিনি, কিন্তু সেই অভিনয়টাকেই তোমাকে সত্যি করে নিতে হবে। আচ্ছা গিনি, তুমি নিশ্চয়ই এখন তোমার বাপের বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবছো না? কেন ভাববো না? আমি কিন্তু ভেবেছিলাম যে তোমার যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। আচ্ছা গিনি, তুমি তো এই বিয়েটা নিজের ইচ্ছেতে করেছিলে, নিজে পছন্দ করে রূপকে বিয়ে করেছিলে, বলো? এখন যদি তুমি তোমার বাপের বাড়িতে ফিরে যাও, তখন তাদের কাছে তুমি তো ছোট হয়ে যাবে। ওরা তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, কথাবার্তা বলবে, নানা রকম হাসাহাসি করবে। তো ওরা বলবে না যে ওই দেখো ওই দেখো এই মেয়েটা শ্বশুরবাড়িতে একটা দিনও ঘর করতে পারলো না। কেউ হয়তো বলবে যে এই দেখো নিজে পছন্দ করার ছেলে তার হাজবেন্ডের সঙ্গে থাকতে পারলো না, একটা দিনে চলে আসলো। তুমি নিশ্চয়ই এটা চাও না, বলো? কিন্তু এই সমাজটা ছেলেদের কোনো দোষ দেখে না, হাজারটা আঙ্গুল তোমার থেকে উঠবে। দাঁড়াও গিনি, চলে গিয়ে তো লাভ নেই গিনি। আমি মেয়ে হিসেবে তোমাকে একটা উপায় বলতে পারি গিনি। স্ত্রী হিসেবে তুমি রূপের দায়িত্ব নাও না, ওকে একটু ভালো করে তোলো না, ওর এই মদের নেশাটাকে ছাড়িয়ে দাও না গিনি। কেন বলুন তো?
রূপের মদ খাওয়া নিয়ে আমার মাথা ব্যথা কেন হবে বলুন তো আপনি একটু? আপনি নিজে কেন ওকে ভালো করার চেষ্টা করেননি? আপনি ওর বিয়ের কথাটা বলতে গেলেন কি করে? কিনি অনেক হয়েছে, এবার বাস্তবটাকে মেনে নাও কিনি। বাস্তবটাকে মেনে নিজের কাজটা করো। রূপ কোনো কাজকর্ম করে না, না সবটাই ওই আঙ্কেলের দেওয়া হাত খরচের টাকায় ফুটানি। গিনি, আমার ছেলে সম্পর্কে এরকম ভাষায় তুমি কথা বলবে না, একদম বলবে না। ওর বাবার যা ক্যাপাসিটি আছে, ওর কাজ করার কোনো প্রয়োজনই নেই। ও লাইফটাকে এনজয় করতে চেয়েছিল, তাই করছে। আমাকে বিয়েটা করলো কেন? তোমাকে নিশ্চয়ই ভালোবেসেছিল, তাই করেছে। ভালোবাসে? এই দেখুন হাতটা আমার, এখানে দেখুন, দেখুন এই হাতে, দেখুন এই যে আমার কপালে। আন্টি এরকম আরো অজস্র চিহ্ন না আমার সারা শরীরে হয়ে আছে। একটু ভালোবাসার চিহ্ন বলে মনে হচ্ছে আপনার? ও ছোটদা ফোন করেছিল, ওকে না পেয়ে। ছোটদা ভাই ফোন করেছিল? আবার করবে কি ফোন? দেখি একবার। গিনি, কি বলতে হবে মনে আছে তো? বলবে যে তোমার ফোনটা কাল রাতে হাত থেকে পড়ে ভেঙে গেছে, আজকে সারাতে দিয়েছো। আর কি কি বলতে হবে মনে আছে তো তোমার? হ্যাঁ দেখো গিনি, এই বাড়ির কথা আমি আর রূপ কেউ পছন্দ করি না যে এই বাড়ির কথা বাইরে যাক, বুঝতে পেরেছো? যদি কেউ জানায় হ্যালো গিনি, তুই ঠিক আছিস তো? ঠিক আছি, আমি একদম ঠিক আছি। বিয়ে ঠিক কেন থাকবো? গিনি, তোর ফোনটা কি হয়েছে রে? সকাল থেকে ফোনে পাচ্ছি না তোকে। ওটা না কাল রাত্রে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। রূপ আজকে সারাতে দেবে ফোন। আরে বাবা, সারাতে কেন দেবে? নতুন একটা ফোন কিনে নে না। কিনে নি? অত টাকা কোথায় আমার? আচ্ছা ঠিক আছে, নে, আমি তোকে গিফট করব। না না না, সারিয়ে দেবে দু একদিনে ফোনটা। আর ততদিন কি তোর সঙ্গে কথা বলতে গেলে রূপের ফোনে ফোন করতে হবে? কিরে, তুই কি কাউকে জিজ্ঞেস করে উত্তর দিচ্ছিস? না না, কাকে জিজ্ঞেস করে উত্তর দেব? এই গিনি, বলছি যে তোর গলাটা কেমন যেন লাগছে, একটু ভারী ভারী। তোর কি ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ বাপি, ঠান্ডা লেগেছে একটু। ও বাবা, শোন সাবধানে থাকিস কিন্তু। তোর ওষুধপত্র সমস্ত সুটকেসে রাখা আছে, নিয়ে নিবি। হ্যাঁ আচ্ছা শোন না, একটু রূপ আর ওর মাকে দে না, একটু দরকার আছে। আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ মা। হ্যাঁ আন্টি, গুড মর্নিং। গুড মর্নিং রূপ। বলছি যে তোমার মা কি কাছাকাছি আছেন? একটু দাও না। হ্যাঁ মা আছে, এক মিনিট। মা, মা তোমার ফোন। হ্যাঁ সজিতাই, বলো কেমন আছো? তোমার মেয়ে তো ভীষণভাবে ঠান্ডা লাগিয়েছে, ওকে কিন্তু ওষুধ খেতে বলো। সেও নিজেই নিয়ে নেবে, চিন্তা করবেন না। আচ্ছা আপনার সঙ্গে একটু কাজের কথাটা সেরে নি। বুধবার মানে আগামী বুধবার অষ্টমঙ্গলা তো, আমার মেয়ে জামাইকে কিন্তু আমাদের বাড়িতে একটু পাঠিয়ে দেবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। আন্টি বলছি, গিনি তো এর মধ্যে বাড়িতে আসতে পারবে না। আমরা যদি রূপ আর গিনির সাথে বাইরে কোথাও মিট করি, রূপ কি আজকে ফ্রি আছে? মিনি শোনো, আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে। এই বাড়িতে না মানে অষ্টমঙ্গলা না হওয়া পর্যন্ত এই বাড়ির বউরা বাপের বাড়ির লোকজনদের সঙ্গে দেখা করা বা বাপের বাড়িতে যাওয়া এটা ঠিক করে না। এখানকার নিয়ম আছে, বুঝেছো? সে কি, এরকম তো কোনো নিয়ম কখনো শুনিনি। না না না, এই নিয়মটা আর কোথাও নেই। আসলে আমাদের বাড়িতে না আগে একটা মিস আপ হয়ে গিয়েছিল, সেই জন্য বোধহয় এই নিয়মটা হয়ে রয়েছে আর কি, চলে এসেছে। আসলে আমি এই নিয়ম কানুনগুলো না ঠিক ভাঙতে চাই না। সে ঠিক আছে, বুধবার তো এসেই গেল,
তখনই না হয় দেখা হবে। আচ্ছা আমার রান্না বসানো আছে, আমি রাখছি। হ্যাঁ, কিরম মহিলা, ফোনটা কেটে দিল? বললো তো ওনার কাজ আছে, উনি ব্যস্ত। তো ওনার কাজ আছে তো উনি কাজ করতে যেতেন, গিনির সাথে আমাদের কথা বলতে দিতেন। যাও ফ্রেশ হয়ে নাও, আর এই কাঁধের হাতের দাগগুলো যাতে ঢাকা থাকে এরকম একটা জামা কাপড় পরো। যাও যাও কিনা। ওর গয়নাগুলো কোথায়? আমার কাছে। কেন? বেচবো বলে মম। ওর জন্য আমার হাত খরচটা বন্ধ হয়েছে। এখন আমার হাত খরচের ব্যবস্থা ওকেই করতে হবে। ওই গয়নাগুলো বেচে সমস্ত টাকা আমি ব্যাংকে ঢুকিয়ে দেবো। তোমার মাথায় বুদ্ধিগুলো কি করে আসে? যাই হোক, শোনো, যা করবে খুব সাবধানে করবে। আর কিছু বেসিক গয়না আলাদা করে রেখে দিও, কাজে লাগতে পারে। মম কেন রাজি হলে এইসব অষ্টমঙ্গলায় ফঙ্গলায়? শোনো রূপ, তুমি যাবে, ওরা যেন কোনো কমপ্লেন করার সুযোগ না পায়, কিচ্ছু যেন বুঝতে না পারে। এমন ভালোভাবে সকলের সঙ্গে মিশবে যে কিনি যদি কোনো হিন্টও দেয় তোমাকে সবাই যেন বিশ্বাসটা করে। এভাবে মিশবে, বুঝেছো?